চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রক্তিমের এই অবস্থা তুই করেছিস? রাক্ষসটা মাকে বলে দিতে গেল কেন? সে না কত ভালোবাসে আমাকে, প্রচুর ভালোবাসা। মাকে না বলে কি হতো না? এখন কি বলবো আমি? আমি কিছু জিজ্ঞেস করছি রিধি। মা, রক্তিম গতকাল আমার ফ্রেন্ডের সামনে আমাকে অপমান করেছিল, তাই তুইও করেছিস এটাই বলতে চাচ্ছিস? মা আমি যা করেছিস ভালোই করেছিস। এখন কিছুটা জাতাল লাগছে ওকে, আর সারাদিন তো বাসায় বসে থাকে। থাক, কিছু কাজ তো পেলো, এখন কাপড়গুলো এখন বসে বসে পরিষ্কার করবে। নবনীর কথা শুনে রিধিও হেসে দিল। নবনী বললেন, এভাবে হাসিস না, তোর রাক্ষসের মাথাটা খুব গরম, একটু কান্নাকাটি করিস। নবনীর কথা শুনে রিধির চোখে পানি আনার চেষ্টা করলো। তারপর রক্তিমের রুমে গিয়ে দেখলো রক্তিমের আগে আগুন হয়ে আছে। তাকে দেখে রক্তিমের মাথা আরো গরম হয়ে গেল। সে রিধির হাত শক্ত করে তাকে নিজের কাছে টেনে আনলো। তারপর দাঁত চেপে বলল, রিধি, তুমি কি করেছো এসব? আর কখনো এমন হবে না, প্রমিস। আমি এক্ষুনি সব ধুয়ে দিচ্ছি। কথাটি বলতে বলতে রিধির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। কিন্তু সে তো মনে মনে হাসছে, কারণ একটু আগে সে পেঁয়াজ কেটেছিল চোখে পানি আনার জন্য, আর একটা পেঁয়াজ কাটলে রিধির অবস্থা খারাপ হয়ে যায়। রক্তিম রিধির হাত ছেড়ে দিয়ে রিধির মুখ উঠিয়ে দেখলো রিধি কান্না করছে। সে অস্থির হয়ে তার দুহাত রিধির গালে দুপাশে রাখলো আর নরম কণ্ঠে বলল, ইটস ওকে রিধি, কেন কাঁদছো? মা কি কিছু করেছে? আমার কোনো অধিকার নেই এমন করার। আমাকে তো কুড়িয়ে এনেছে, আমি তো অনাথ। আমার ওপর তো দয়া করছে সবাই, তাও আমি সবাইকে কষ্ট দিই। খবরদার রিধি, আর এসব কথা বলবে না। তোমার অধিকার আছে, তুমি অনাথ না। রিধি, এই রিধি, আই এম সরি। প্লিজ কাঁদবে না, একদম কাঁদবে না। তুমি কাঁদলে আমার ভালো লাগে না রিধি, প্লিজ চুপ করো। রক্তিম রিধিকে শক্ত করে জড়িয়ে ধরল। রিধিও ইচ্ছে মতো নাকের পানি চোখের পানি ছেড়ে রক্তিমের শার্ট ভিজিয়ে দিল। কিন্তু তার খুব হাসি পাচ্ছে রক্তিমের অবস্থা দেখে। অনেক কষ্ট করেই সে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছে, তবে তার এখন রক্তিমকে খুব আপন মনে হচ্ছে। এই মুহূর্ত যেন হারিয়ে না যাক কিশোরী আর যুবকের জীবন থেকে। অবুঝ বয়সেই শুরু হওয়া প্রেমের গল্পটি খুঁজছে শেষ সমাপ্তির ঠিকানা। দীপর ঈশার বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর দীপর মা রাজিয়া রহমান ঈশার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান। কামাল উদ্দিন আর ঈশিতা পারভিন এ প্রস্তাবে অনেক খুশি হলেন। তারাও মেয়ের জন্য দীপর মতোই ছেলে খুঁজছিলেন। রাজিয়া রহমান তাদের বললেন, আপনাদের যেহেতু কোনো আপত্তি নেই, তাহলে আর দেরি না করে শুভ কাজটি সেরে ফেলা যাক। দিব্যি আর ঈশার মতো জানা খুব দরকার। দিব্য এর প্রস্তাবে রাজি আছে, আমি ওর মত নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আপনি বসুন, আমি ঈশাকে নিয়ে আসছি। মিসেস ঈশিতা ঈশার কাছে গিয়ে বিয়ের ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা আর দিব্যকে পছন্দ কিনা তা জিজ্ঞেস করলেন। ঈশা মনে মনে খুব লজ্জা পাচ্ছিল, তবুও লজ্জা একপাশে ফেলে ঈশিতাকে জানিয়ে দেয় তার কোনো সমস্যা নেই। এরপর ঈশিতা পারভিন মেয়েকে গোলাপি রঙের একটা শাড়ি পরিয়ে নিচে আনলেন। মিসেস রাজিয়া ঈশাকে দেখে বলেন, মাশাআল্লাহ, তোমাকে খুব সুন্দর লাগছে মা। কথাটি বলে রাজিয়া রহমান ব্যাগ থেকে একটা স্বর্ণের চেন বের করে ঈশাকে পরিয়ে দিলেন। তারপর কামাল সাহেব আর ঈশিতা পারভিনকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে সামনের শুক্রবার মসজিদে আকদ অনুষ্ঠানটা হয়ে যাক। আমাদের কোনো সমস্যা নেই। এরপর ঈশা তার ঘরে এসে দিব্যকে ফোন করলো। হ্যালো, হাই অপসরি, কেমন আছো? ভালো ছিলাম, এখন আর ভালো আছি। আমি কি তাহলে হ্যাঁ বুঝে নেব? আলহামদুলিল্লাহ, শীঘ্রই তাহলে আমাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আমার কিন্তু অনেক নার্ভাস লাগছে, প্রথমবার তো। আরে পাগলি, বিয়ে কি 2-3টা করে অভিজ্ঞতা নেবে নাকি? আমারও তো প্রথমবার, কিন্তু আমি অনেক খুশি। এদিকে রাজিয়া রহমান ভাবছেন তিনি ফয়সাল আহমেদকে বিষয়টি না জানিয়ে কিভাবে থাকবেন। কত বছর মানুষটিকে দেখেননি। তারপর ফয়সালের কোনো অধিকার না থাকলেও সন্তানদের উপর তো ঠিকই আছে। রাজিয়াকে চিন্তিত দেখে দিব্য বলল, কি ব্যাপার মা, তোমার ছেলে বিয়ে করছে, যুদ্ধে যাচ্ছে না যেভাবে ভাবছো? ভাবছিলাম তোর বাবাকে একবার। কখনো না। তুমি ভাবছো উনি আমার বিয়েতে আসবে? যে মানুষ নিজের সংসার সামলাতে পারেনি তিনি আমার জন্য মঙ্গল কামনা কিভাবে করবে? না মা, আমি চাই না তিনি আমার বিয়েতে আসুক। তোর বাবার সাথে আমার সমস্যা, তোদের না। তোদের ওপর তার সম্পূর্ণ অধিকার আছে। তুমি খুশি তো? আমি কেন খুশি হব না, আমি অনেক খুশি। তাহলে আমার আর কিছুই লাগবে না।
আমার কাছে তোমার খুশি থাকাটাই যথেষ্ট। রাজিয়া রহমান তার পরিচিত বন্ধুদের দিব্যর আকদের দাওয়াত দিয়েছেন। রক্তিমদের পরিবারের আর দিব্যর ঘনিষ্ঠ বন্ধুরা ঈশার পরিবারের সবাই আকদ অনুষ্ঠানে এসেছে। রোহানকেও দাওয়াত দেওয়া হয়েছে। যখন থেকে সে শুনেছে দিব্য আর ঈশার বিয়ে ঠিক হয়েছে, তখন থেকে সে ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারছে না। ঘুমের মাঝেও সে শুধু ঈশাকেই দেখছে। এখন মাঝরাতেই রোহানের ঘুম ভেঙে যায়। সে কি পরিমাণ কষ্ট পাচ্ছে তা কাউকে বোঝাতে পারছে না। এত দুর্ভাগাসী কষ্টগুলো বোঝানোর মতো কেউ তার জীবনে নেই। আকদের আগের দিন রাতে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে অনেকক্ষণ কান্না করেছিল রোহান। অশ্রু যেন বাধা মানছে না, আর কালো আধারের মাঝে সুখ খোঁজার ব্যর্থ চেষ্টা করছে সে। চোখ বুজে জীবনের সমীকরণ মেলানোর চেষ্টা করছে। মন হালকা করার জন্য গিটারে সুর তুলল রোহান। আজ সেই গলা ছেড়ে গান গাইবে। আজ এই গান শোনার কেউ নেই। আজ সত্যি রোহানের পাশে কেউ নেই। আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে, ছন্দ ছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে। মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিনগুলো তুই ছিলি না যখন, মাঝে মাঝে করানারে সেই সব দিনগুলো তুই ছিলি না যখন। তুই রবি আমারই, তুই ছবি আমারই, তোকে ছাড়া বাঁচি আমি কেমনে। আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে, ছন্দ ছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে। শুক্রবার জোহরের নামাজের পর মসজিদে আকদ সম্পূর্ণ হলো। 3 বার কবুল বলার পর দিব্য আর ঈশা একে অপরের হয়ে গেল। আর রোহান বসে বসে শুধু নিজের ভালোবাসার সমাপ্তি হতে দেখেছে। এখন আর ঈশার উপর তার কোনো অধিকার নেই, কারণ সৃষ্টিকর্তা ঈশার জন্য দিব্যকেই লিখে রেখেছিলেন। রোহান চলে যাওয়ার সময় দিব্য তাকে আটকালো আর বলল, কোথায় যাচ্ছিস? আজ কিন্তু আবার বাসায় যাবে। তুই বেশ ভালো করেই জানিস আমি কারো বাসায় যাই না। সবাই আর আমি কি এক? চল দোস্ত, মায়ের সাথে কখনো দেখা করিসনি, আজ দেখা হয়ে যাবে। আর আঙ্কেলও আসেনি আজকে, কখনো দেখাও হয়নি। আবার বিয়ের খবর দিয়েছিলি তো? বাবা বাসায় নেই, 1 সপ্তাহ হচ্ছে সিলেট গিয়েছে। তুই বাসায় একা? হ্যাঁ, আমার একা থাকার অভ্যাস আছে। তাহলে আজ আমার সাথে আমার বাসায় থাকবে। কিন্তু ঈশা? আরে সে এখন শ্বশুর বাড়ি আসবে না। আগে ঈশার বর চাকরি খুঁজে পাক, তারপর বউকে নিয়ে আসবে। ততদিন বিবাহিত সিঙ্গেল পুরুষ হয়ে থাকবে। রোহানকে আর কিছু বলতে দিল না দিব্য। জোর করে নিয়ে এলো তার বাসায়। আর আজ রোহান প্রথম কোনো বন্ধুর বাসায় এসেছে। ছোটবেলা থেকেই তার নিজের বাড়ি আর উষার বাড়ি ছাড়া সে কোথাও যায়নি। বন্ধুদের সাথে বনভোজনে গেলেও একা একা বসেছিল এক কোণে। দিব্য আসার পর হয়তো সে অনেক বেশি কথা বলেছে তার জীবনে। হ্যাঁ, দিব্য খুব স্পেশাল তার জন্য। এই ছেলেটিকে হাসতে দেখলেই তার কষ্ট অনেকটা কমে যায়। দিব্যর জন্য কেন এমন অদ্ভুত টান আছে তা সে নিজেও বুঝতে পারে না। এদিকে আজ রোহানের জন্য কি অপেক্ষা করছে সে হয়তো ভাবতেও পারছে না। আজকাল রিধি রক্তিমের ভাবনায় ডুবে থাকে। একদিন রক্তিমের সাথে ঝগড়া না করলে তার চলে না। তবে ইপ্তির সাথে এখন রিধি খুব ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। তাদের ফোনেও কথা হয়, যদিও পড়ার বিষয়েই বেশি কথা হয়। ওখান থেকে হাসি তামাশা শুরু হয়ে যায়। রক্তিম ইদানিং রিধিকে বেশি ফোনে কথা বলতে দেখছে। যখন তখন কল আসে রিধি। রক্তিমের মনে ধীরে ধীরে সন্দেহ জন্মাচ্ছে। সে মনে মনে ভাবছে, তার রিধি কারোর সাথে প্রেম করছে না তো? এখন রক্তিম ভালোভাবে রাতে ঘুমাতেও পারে না। মনের মধ্যে একটাই চিন্তা, রিধি হয়তো রাজ্যকে কারোর সাথে কথা বলছে। আর এদিকে রিধি রাজ্যকে পড়াশোনা করে, আর কোনো সমস্যা থাকলে ইপ্তিকে সমাধান করতে দেয়। এভাবেই তারা পড়া ভাগ করে নেয়। দুজনেই রাজ্যকে পড়ে আর রক্তিমের ঘুম হারাম করে। রিধি আর ইপ্তি ঈশাদের বাসার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময়ে রক্তিম মসজিদ থেকে দিব্যদের বাসার সামনে এসে তাদের দেখে ফেল। রক্তিমের এসব সহ্য হচ্ছিল না, আর রিধিও তাকে খেয়াল করেনি। এদিকে রক্তিম মনে মনে বিড়বিড় করে বলল, আমার সাথে তো হেসে হেসে কখনো কথাও বলোনি। যখনই কথা বলতে আসবে মনে হবে খুন করতে আসছে, আর এখন মনে হচ্ছে লটারি জিতেছে। যত সব। রিধি রক্তিমকে দেখে ফিক করে হেসে দিল। রক্তিমও রাগ নিয়ন্ত্রণ করে দাঁতে দাঁত চেপে হাসি ফেরত দিল। আর ইপ্তি রক্তিমকে দেখে একটু পরপর ঢোক গিলছে। সে রক্তিমকে একটু বেশি ভয় পায়। সে রিধির কানে কাছে এসে বলল, রক্তিম ভাইয়া, আমাদের এভাবে দেখছেন কেন? মনে হচ্ছে এখনই এসে আমাদের 12টা বাজিয়ে দিবে। কালো বিড়াল পাশ কাটলে যেমন অশুভ কিছু ঘটার সম্ভাবনা থাকে, ঠিক তেমনই ওনার নজর কারোর উপর পড়লে দুর্ঘটনা ঘটার আভাস পাওয়া যায়। কি বলো এসব? ইপ্তি একটু ভীতু স্বভাবের।
রীতি তার মাঝে মাঝে ইপ্তিকে ভয় দেখিয়ে মজা নেই। রীতি এবার গম্ভীর মুখে বলল, হ্যাঁ, একদিন এভাবেই আমার দিকে প্যাঁচার মতো তাকিয়েছিল। অমনি আমি পা পিছলে পড়ে গিয়েছিলাম। আরেকবার খাওয়ার সময় ঘুরে ঘুরে দেখছিল। ও মা, প্রচন্ড ভাবে পেট ব্যথা শুরু হয়ে যায়। আমাকে দেখে এখন কি ভাবছে বলো তো? তোমার পাঞ্জাবিটা ভারী সুন্দর হয়তো। না না, ঈশা আপু বার্থডে গিফট করেছিল। আমার পাঞ্জাবিটা নষ্ট হয়ে যাবে না তো এখন? কারো উপকার করলে আর কিছু হবে না হয়তো। তোমাকে ফিজিক্সের যে ম্যাথগুলো দিয়েছি, এগুলো আজ সব রেডি করে আমাকে বুঝিয়ে দেবে। দেখবে আর কিছু হবে না। এতগুলো ম্যাথ? ওই যে দেখছো তোমার রক্তিম ভাইয়া, উনি দিয়েছেন এই ম্যাথগুলো। এখন ওনার থেকে বাঁচার একমাত্র উপায় ওনার দেয়া ম্যাথ সমাধান করা। করবে তো তুমি? অবশ্যই করব। এরপর রিধি ইপ্তির কাছ থেকে বিদায় নিয়ে রক্তিমের কাছে এলো আর বলল, আমি বাসায় চলে যাচ্ছি। এত কি কথা ইফতির সাথে? রীতি রক্তিমের কানের কাছে এসে বলল, সিক্রেট। তারপর রিধি একগাল হেসে চলে গেল। এদিকে রোহান দিব্যর বাসায় ঢুকতে ইতস্তত বোধ করছে। যদিও রাজিয়া রহমান মেহমানদের সাথে কথা বলছিলেন আর খুব ব্যস্ত ছিলেন। ছেলে বিয়ে কথা বলে সময় পাবেন কিভাবে। দিব্য রোহানকে নিয়ে রাজিয়া রহমানের কাছে গেল। রাজিয়াকে দেখে রোহান কথা বলার শক্তি হারিয়ে ফেলল। দিব্য বলল, আমার বন্ধু রোহান। রাজিয়া ব্যস্ততার মধ্যে রোহানকে দেখে জিজ্ঞেস করলেন, কেমন আছো বাবা? রোহান কিছু বলতেই পারছে না। তার কথা যেন গলার মধ্যে আটকে গেছে। দিব্য রোহানকে ঝাঁকুনি দিয়ে বলল, আরে কোথায় হারিয়ে গিয়েছিস? এমন সময় রাজিয়া রহমানের এক বান্ধবী তাকে ডেকে নিয়ে গেলেন। যাওয়ার সময় তিনি রোহানের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে বললেন, কিছু লাগলে জানাবে, সংকোচ করবে না। আমি তো তোমার মায়ের মতোই। এদিকে রোহানকে এভাবে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখে দিব্য তাকে টেনে নিজের ঘরে নিয়ে এলো আর বলল, এভাবে চুপচাপ দাঁড়িয়েছিলি কেন? মায়ের সাথে কথাও বলিসনি? আচ্ছা বুঝলাম তোর নার্ভাস লাগছিল, তাই বলে এভাবে একদম কোনো কথা বলবি না। তুই তো মায়ের সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিলি। রোহানের এই মুহূর্তে দিব্যের মুখের দিকে তাকাতেই ভীষণ কষ্ট হচ্ছে, কারণ সে জেনে ফেলেছে দিব্যই তার ভাই, যাকে সে এতদিন বন্ধু ভেবে এসেছিল, যার জন্য তার এত মায়া, এত ভালোবাসা। দিব্যর জন্য সব ভালোবাসা ত্যাগ করেছিল রোহান। কিভাবে তাকাবে সে দিব্যর চোখের দিকে? ভীষণ কষ্ট হচ্ছে তার এই সত্যটা মেনে নিতে। দিব্য রোহানকে বলল, তুই ঠিক আছিস তো? কি হয়েছে তোর? আমার শরীর ভালো লাগছে না, আমি বাসায় যাব। মাত্রই তো এসেছিস, কিছু খাবি না? দাঁড়া, আমি কিছু নিয়ে এসেছি। না প্লিজ, এখন আমার বাসায় যাওয়া উচিত। তোর খারাপ লাগছে আর তোর বাসায়ও কেউ নেই, তোকে দেখবে কে? এখানে কিছুক্ষণ পরে সব গেস্ট চলে যাবে, এখন একটু বিশ্রাম করলে তোর ভালো লাগবে। রোহানের হুট করে মেজাজ খারাপ হয়ে গেল। সে উঁচু গলায় বলল, সমস্যা কি তোর? বললাম না আমি বাসায় যাব। আর এটাই কি আমার বাসা যে আমি বিশ্রাম করব? তুই কে? হ্যাঁ, তুই কি আমার ভাই? তোর মা কি আমার মা যে আমার সেবা করবে? বল, আর কতবার বলবো আমার একা থাকার অভ্যাস আছে? আমার কেউ ছিল না দিব্য, আমি একাই বড় হয়েছি, আর এখনো কারো দরকার নেই আমার। দিব্য রোহানের ব্যবহারে খুব অবাক হলো। রোহান আগে কখনোই দিব্যর সাথে এভাবে কথা বলেনি। দিব্য এবার নরম কণ্ঠে বলল, এভাবে কেন কথা বলছিস আমার সাথে? ঠিক ওই সময় অনেক দিব্য রুমে ঢুকলো। সে তাদের দুজনের চেহারা দেখেই বুঝতে পারলো যে কোনো গন্ডগোল লেগেছে। অনেক বলল, কি হয়েছে? তোদের এমন বিধ্বস্ত লাগছে কেন? রোহান দোস্ত, কি হয়েছে আমাকে বল। আমার কোনো ব্যবহারে কি তুই কষ্ট পেয়েছিস? অনেক দিব্যর কথা শুনে মনে মনে ভাবলো, ঈশার ব্যাপার নিয়ে কোনো সমস্যা হয়নি তো? অনেক এবার দিব্যকে বলল, আমি দেখছি। কিন্তু সে রোহানকে কিছু বলার আগেই রোহান বের হয়ে গেল। এরপর সেও রোহানের পেছন পেছন এসে বলল, আমি চাই না তোর কারণে দিব্য কষ্ট পাক, আর তুই আজকেই ওর সাথে এমন করছিস। আজই দিব্যের বিয়ে হয়েছে। আচ্ছা আমি বুঝি না, ছেলেটা তোর এত কেয়ার করে, তোকে ভালো বন্ধু মনে করে, আর তুই কিনা ওর ভালোবাসা নিয়ে পড়ে আছিস। রোহান অনেকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে তুই ঈশাকে ভুলে নতুনভাবে জীবন শুরু কর। প্লিজ দোস্ত, দিব্যের ভালোবাসায় নজর দিস না। ঈশা কিন্তু এখন দিব্যের বউ। রোহান এবার রেগে গিয়ে অনেককে ধাক্কা দিল আর চেঁচিয়ে বলল, কি ঈশা ঈশা লাগিয়ে রেখেছিস? ঈশা ছাড়া কি আর কোনো মেয়ে নেই নাকি? কি মনে করেছিস আমাকে মানুষ মনে হয় না? হ্যাঁ, আমার কোনো আবেগ অনুভূতি নেই। দিব্যের মা আছে, পরিবার আছে, ভালোবাসা আছে, আমার তো কিছুই নেই। কি ভাবছিস আমি দিব্যর কাছ থেকে সব কেড়ে নেব? এতটাই তুচ্ছ মনে হয় আমাকে? একটা কথা শুনে রাখ, রোহানের কোনো কিছুর প্রয়োজন নেই। নজর তারা দেয় যাদের পাওয়ার লোভ আছে।
আমার কোনো লোভ নেই, আমার কোনো আশা কোনোদিনও ছিল না, এখনো নেই, থাকবেও না। সো স্টে অ্যাওয়ে ফ্রম মাই লাইফ। রোহান বাসে এসে চুপচাপ বসে রইল। এতদিন পর সে তার মাকে সামনাসামনি দেখেছে। 15 বছর তো শুধু ছবি দেখেই কাটিয়ে দিয়েছিল। দিব্য আর দিয়া তার ভাই বোন। দিব্যকে সে ঘৃণা করতে পারছে না, আবার ভালোবাসারও কোনো ইচ্ছে নেই, বরং দিব্যকে দেখে তার খুব হিংসে হচ্ছে। একাই সব পেয়েছে সে, রোহানের জন্য কিছুই রাখিনি। রোহান মনে মনে ভাবছে, মায়ে তো ভালোবাসে দিব্যকে, একটাবারও তার কথা মনেই পড়েনি। কখনো জানতে চায়নি রোহান কেমন আছে, কি খাচ্ছে, কিভাবে ঘুমাচ্ছে। কত রাত সে নির্ঘুম কাটিয়েছে, কিন্তু মা এসে থেকে ঘুম পাড়িয়ে দেয়নি। অসুস্থ হলে বাবা নার্স নিয়ে আসতো, সেই মুহূর্তে মায়ের হাতে একটু পানি খাওয়ার কত ইচ্ছে জাগতো তার। কখনো তো সে মায়ের ছায়াটুকু দেখেনি। রোহান তখন মায়ের পুরনো শাড়ি বের করে তা জড়িয়ে ধরে রাখতো ওর, আর ওভাবেই ঘুমিয়ে পড়তো। কত রাত শুধু মায়ের স্বপ্ন দেখেছে, আর যখন ঘুম ভাঙত তখন তার নিজেকে ছন্ন ছাড়া মনে হতো। এসব আর নিতে পারছে না রোহান। রাগের মাথায় সে ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে দিল। শব্দ শুনে দারোয়ান চলে এলো। রোহানকে শান্ত করার চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না, তাই সে ফয়সাল আহমেদকে ফোন দিয়ে জানালো, আর সাথে সাথে তিনি রওনা দিলেন। ফয়সাল আহমেদ সকালে পাশে এসে দেখলেন রোহানের ঘরের অবস্থা একেবারে খারাপ করে ফেলেছে। দারোয়ানকে জিজ্ঞেস করার পর সে বলল, রোহান সব কিছু ভাঙচুর করে ছাদে চলে গেছে, আর এরপর তার কোনো খবর নেই। ফয়সাল ছাদে উঠে দেখলেন রোহান একপাশে পড়ে আছে। ছেলে মুখের অবস্থা দেখে তিনি আরও বিচলিত হয়ে পড়লেন। দারোয়ানের সাহায্যে রোহানকে তার ঘরে নিয়ে গেলেন। এরই মধ্যে দিব্য রোহানকে অনেকবার ফোন করেছিল, কিন্তু কেউ ধরেনি। দুপুরে ফয়সাল আহমেদ দেখলেন রোহানের ফোনে দিব্যর কল এসেছে। তিনি ছেলের নাম দেখেই খুশি হয়ে গেলেন। রিসিভ করে বলেন, হ্যালো। হ্যালো, কে বলছেন আপনি? আমি রোহানের বাবা। ও, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আমিও ভালো আছি। রোহান বলল আপনি সিলেটে গিয়েছিলেন। হ্যাঁ, আজ সকালে এসেছি। আমি বলেছিলাম গতকাল আপনাকে নিয়ে আসতে, আপনি ছিলেন না, তাই আপনার সাথে আর দেখাও হয়নি। গতকাল কোথায়? আসলে আঙ্কেল, গতকাল আমার রাখতে অনুষ্ঠান ছিল, ছোট করেই হয়েছে, ঘরোয়া আয়োজন। মানে? রোহান আপনাকে বলেনি? ও তো কাল এসেছিল বাসায়। রোহান তোমাদের বাসায় গিয়েছিল? তোমার পরিবারের সাথে দেখা হয়েছে? জি, মায়ের সাথে দেখা হয়েছিল, আর এরপরও শরীর খারাপ লাগছিল বলে চলে যায়। এখন রোহান কেমন আছে? অনেকবার ফোন দিয়েছিলাম, কিন্তু ধরছিল না। ও এখন ঘুমাচ্ছে, ও উঠলে তোমার কথা বলবো। আচ্ছা আঙ্কেল, রাখছি। ভালো থেকো, নতুন জীবন সুখের হোক। ফোন রাখার পর ফয়সাল আহমেদ সোফায় বসে পড়লেন। দিব্যর বিয়ে হয়ে গেছে, তার ছেলের বিয়ে হচ্ছে, অথচ রাজিয়া তাকে জানানোর প্রয়োজন মনে করেনি। আর তিনি এখন বুঝতে পারছেন রোহানের এই অবস্থা তার মাকে দেখেই হয়েছে, কিন্তু ফয়সাল আহমেদ এটা বুঝতে পারছে না এখন কিভাবে এই বিষয়টা সামাল দেবেন। রোহানের বিধ্বস্ত মুখ দেখবেন, নাকি দিব্যর বিয়ের ব্যাপারটা গোপন রাখার জন্য রাজিয়াকে দোষ দেবেন? তবে কি একবার রাজিয়ার সাথে কথা বলা দরকার? তাকে কি অপরাধের শাস্তি দিচ্ছে রাজিয়া? যে অপরাধ কখনো তিনি করেনি, সেই অপরাধের শাস্তি এত বছরের, একবার কি প্রশ্ন করা উচিত নয়? আজ ফয়সাল আহমেদের এত বছরের অপেক্ষা নিজ হাতে দূর করতে মন চাইছে। অতীত বর্তমানে উকি দিলেই মানুষ আবেগে বেয়ে যায়। ফয়সালেরও আবেগও হয়তো আজ বয়ে নিয়ে যাচ্ছে তাকে অতীতের সুখের দিনগুলোতে। সন্ধ্যায় রোহানের জ্ঞান ফিরল। সে তার পাশে ফয়সালকে দেখেই এক প্রশান্তির হাসি দিল। সে যেন গভীর জঙ্গলে নিজেকে হারিয়ে এখন নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে। এই পরিচিত আশ্রয়টি এখন তার খুব প্রয়োজন, কারণ আজ মাথা রাখার কোনো জায়গা সে পাচ্ছে না। ভীষণ ভারী লাগছে মাথাটি। এই ভার শুধু তার বাবাই তুলতে পারবে। রাত বাজে 12টা। এমন সময় রিধির ফোনে ইপ্তির কল এলো। ওই সময় রিধি রান্নাঘরে গিয়েছিল পানি খাওয়ার জন্য। রক্তিম রিধির রুমে দরজা খোলা দেখে রুমে ঢুকে দেখলো বারবার ইপ্তির কল আসছে। সাথে সাথে রক্তিমের মেজাজটা খারাপ হয়ে গেল। সে তৎক্ষণাৎ রাগে কল কেটে দিল, কিন্তু আবারও কল এলো। এবার সে মোবাইলটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল, আর রিধি এসে তা দেখে ফেল। রিধি ভুর কুচকে বলল, হ্যালো মিস্টার ওল্ড ম্যান, আমার মোবাইল কি কোনো খেলনা জিনিস? ওটা রিধির সম্পত্তি, ওকে এভাবে ছুঁড়ে মারলেন কেন? আমি কিন্তু উঠিয়ে নিতে পারি সব। কি উঠিয়ে নেবে বলো, কি করবে?
আমার মোবাইল ভাঙবে? এত রাতে কুকুর ছানার মতো করছেন কেন? তুমি আমাকে কি বললে? কুকুর ছানা? রাত 12টায় নীরব শান্ত পরিবেশকে নষ্ট করে মানুষ নাকি কুকুর ছানা? এই মেয়ে, তুমি আমাকে এত বড় কথা বললে? দোষ কি আমার নাকি আপনার? এত রাতে আমার রুমে এসে গন্ডগোল না করলে কি আমি অমন করতাম? আপনি নিজেই এসে নিজের ফালুদা বানিয়েছেন। তুমি দিন দিন খুব বেড়ে যাচ্ছ রিধি। অদ্ভুত তো, বেড়ে যাবো কেন? নিয়মিত কোষ বিভাজন হচ্ছে, তাহলে আমি কিভাবে কনসার্ন থাকবো? তোমার সাথে বাড়াবাড়ি করা মানে সময় নষ্ট। নিজে নিজেই ঝগড়া করতে এসেছেন, আমি কি চাই আপনার সাথে ঝগড়া করতে? এত রাতে ইফতি তোমাকে কেন কল দেবে? আমার বন্ধু যখন ইচ্ছে তখন কল দেবে, আপনার কি সমস্যা? রিধি, এত রাতে ভদ্র ঘরের ছেলেমেয়েরা ফোনে কথা বলে না। রিধি রক্তিমের কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল। রক্তিম রিধির হাসি দেখে বলল, তুমি হাসছো কেন? আমি কি জোকস বলেছি? তাহলে আপনি মেনে নিয়েছেন আপনি অভদ্র? মানে? রক্তিম, আপনাকে সবাই ব্রিলিয়ান্ট কেন বলে? আমার তো আপনাকে টিউবলাইট মনে হয়। একটা সহজ কথাও বুঝতে পারলেন না? মানে হচ্ছে আপনার ভাষ্য মতে এত রাতে ভদ্র ঘরের ছেলে মেয়েরা কথা বলে না, আর এতে প্রমাণিত হলো আপনিও অভদ্র, কারণ আপনিও কিন্তু অভদ্রের মতো আমার রুমে এসে আমার সাথে ঘ্যান ঘ্যান করছেন। আর এটা তো আরো অভদ্রতা। ইফতি না হয় ফোনে কথা বলেছে, আপনি তো কোনো কথাবার্তা ছাড়া একেবারে আমার রুমে এসে কথাই বলছেন। আমার অনুমতিও নেওয়ার প্রয়োজন মনে করলেন না। আর ইফতির সাথে কথা বলতে আমার ভালোই লাগে, কিন্তু আপনি হচ্ছেন বিরক্তিকর। রিধি মুখ ভেঙচি দিয়ে বিছানা থেকে ফোন নিতে যাবে, তখনই রক্তিম ছো মেরে ফোন নিয়ে নিল আর চেঁচিয়ে বলল, আমি বিরক্তিকর? আচ্ছা, এখন থেকে রাতে আমার কাছেই থাকবে তোমার ফোন। বাবা মা জিজ্ঞেস করলে বলে দেবো তুমি রাত জেগে মোবাইল চালাও, তখন আর আমাকে বাধাও দেবে না। এরপর রিধিকে কিছু বলতে না দিয়ে রক্তিম নিজের রুমে চলে এলো। এদিকে রিধি মনে মনে বিড়বিড় করে বলল, রক্তিমের বাচ্চা রক্তিম, তুমি হচ্ছ একটা ক্রিমি, যখন তখন অন্যের সম্পত্তি আত্মসাৎ করতে আসো। বাট ডোন্ট ওয়ারি, কালকে আমিও তোমার 12টা না বাজিয়ে থাকছি না। আজ একটু ভোরে ঘুম ভাঙলো ঈশার। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে ভালোভাবে দেখতে লাগলো আর মনে মনে বলল, আমি এখন একজনের বউ, আমার উপরে তার অধিকার আছে। হ্যাঁ, দিব্যের অধিকার আছে। বিশ্বাসও হচ্ছে না দিব্য আমার বর। আজ দিব্যর সাথে বের হবে ঈশা, তাই সে গোসল করে নিল। তারপর সাদা রঙের একটি জামা, লাল রঙের ওড়না আর সালোয়ারের সাথে পরেছে। এরপর নাস্তা করে এসে বের হয়ে গেল। আর এমনিতেই তার বাসায় ভালো লাগছিল না। দিব্যকে ভালো করে দেখার জন্য তার মন ছটফট করছিল। ঈশা বাসার নিচে নেমে দিব্যকে কল করলো। এরপরই দিব্য তৈরি হয়ে নিচে নামলো। দিব্য ঈশাকে দেখে বলল, অবশ্যই তুমি এত তাড়াতাড়ি নিচে নেমে গেলে যে? আমাকে অপেক্ষা করাওনি কেন? তোমাকে অপেক্ষা কেন করাবো? আমার বউটার জন্য আমি অপেক্ষা করব না? বউর জন্য অপেক্ষা করাও তো ভালো লাগে, বুঝেছ? আচ্ছা, এখন চলো। এখন কিন্তু হাত ধরে আর বাধা নেই। ঈশার হাত শক্ত করে ধরলো। ঈশা উত্তরে মুচকি হাসলো। এরপর দিব্য আর ঈশা একটা রিকশায় উঠলো। আর দিব্য মাথা ঝাঁকিয়ে ঈশার দিকে তাকিয়ে রইল। ঈশা তো লজ্জায় একেবারে লাল হয়ে গেছে। সে শক্ত করে দিব্যর হাতটি চেপে ধরলো। দিব্য ঈশার কাছে এসে ঈশার সামনে আসা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিতেই ঈশার চোখ বন্ধ করে ফেলল। বরকে এত লজ্জা পেতে নেই, আমি না তোমার বর এখন। তুমি আমার দিকে তাকাও ঈশা। তুমি কি জানো, চোখে চোখ রেখে কথা বলে ভেতর থেকে নাড়া দেয়? ঈশা, আমি তোমার চোখের ভাষা বুঝতে চাই, তাকাও আমার দিকে। ঈশা চোখ উঠিয়ে দিব্যর দিকে তাকালো আর সেকেন্ডে চোখ নামিয়ে ফেলো। দিব্য অবাক হয়ে বলল, এটা কি হলো? আমার লজ্জা লাগছে। আর এভাবে কেউ তাকিয়ে থাকতে পারে? দিব্য মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আচ্ছা, দেখতে হবে না আমাকে। এদিকে দিব্য মুখ ফিরিয়ে নেওয়ার পর থেকে ঈশার আর ভালো লাগছিল না। তখন ভালোই তো লাগছিল যখন দিব্য তাকিয়েছিল। মনে মনে এখন নিজেকেই বকছে ঈশা। তাকিয়ে থাকলে কি এমন হতো? বড়ই তো দেখছে। ঈশা জোরে শ্বাস নিয়ে আস্তে করে ছাড়লো। এরপর দিব্যর মুখ নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, তাকিয়ে থাকো আমার দিকে, আশেপাশে দেখতে হবে না। তোমার বউ কি রাস্তায় নাকি? তো তোমার পাশেই তো। আমার বউ আমার অপসরে সবসময় আমার পাশেই থাকবে। এরপর দিব্য আর ঈশা মেলায় গেল। দিব্য ঈশার জন্য লাল রঙের চুড়ি কিনলো আর তার নিজ হাতে ঈশাকে পরিয়ে দিল। তারপর ঈশার হাত দুটি ঝাঁকিয়ে বলল, যখন তোমাকে বাসায় নিয়ে আসবো তখন প্রতিদিন চুড়ি পরবে আর আমার কানের কাছে এসে এভাবে হাত দুটো ঝাঁকাবে, আর তখন আমার ঘুমও ভেঙে যাবে। ঈশা, তুমি পাশে থাকলে না আমার কোনো অ্যালার্ম ঘড়ির দরকার নেই। এরপর দিব্য ওড়না দিয়ে ঈশার মাথায় কাপড় টেনে দিয়ে বলল,
এখন লাগছে একদম দিব্যের বউয়ের মতো। সারাদিন তারা অনেক হলো। ঈশার প্রতিটি ইচ্ছে যেন দিব্য পূরণ করতে পেরে খুব খুশি। অন্যদিকে রোহান সারাদিন আজ বাসা থেকে বের হয়নি। ফয়সাল আহমেদ 2 কাপ চা বানিয়ে আনলেন আর রোহানের হাতে 1 কাপ ধরিয়ে দিয়ে তার পাশে এসে বসলেন। দুজনেই চুপচাপ। রোহান নীরবতা ভেঙে বলল, বাবা তুমি কেন বলেছিলে মা দেশের বাইরে থাকে? আর দিব্যকে তুমি চিনতে? তুমি জানতে দিব্য যে আমার ভাই? হ্যাঁ জানতাম, তারাই দেশে ছিল। কিন্তু রোহান, আমি তোমাকে হারাতে চাইনি। আমি চাই না তুমিও আমাকে ছেড়ে চলে যা। তুই চলে গেলে আমি একা কি নিয়ে থাকবো? আমি তোমাকে ছাড়া যাব না বাবা, তুমি ছাড়া আর কেউ নেই আমার। কিছুক্ষণের জন্য তার নিজেদের একলা দ্বীপের বাসিন্দা মনে করছে। আশেপাশে কেউ নেই, যেন তারা একে অপরের হাত ছাড়লেই হারিয়ে যাবে। বাবা, মা আমাদের ছেড়ে কেন চলে গিয়েছিল? আমাদের কি কোনো দোষ ছিল? বলো না। ফয়সাল আহমেদ কিছু বলার আগে পেছন থেকে উষা বলে উঠল, কে বলেছে ছেড়ে গেছে? আমি কি নেই? আমি এখনো আছি। তোর উষা মা আছে। উষাকে ইদানিং রোহান একদমই সহ্য করতে পারছে না। আগে সে ছোট ছিল তাই বুঝতো না, কিন্তু এখন সে ঠিকই বুঝতে পারছে উষা কি বোঝাতে চায়। রোহান উষার কথার উত্তর না দিয়ে চলে গেল। আর রোহান চলে যাওয়ার পর উষা ফয়সাল আহমেদকে বলল, আজকাল দেখছি রুহু আমার সাথে তেমন কথাই বলে না। রোহান বড় হয়েছে, এখন কেউ কিছু বুঝবে না ভাবছো? তোমাকে তো আমি আগেই বলেছিলাম, রুহু যখন ছোট ছিল তখনই যদি আমরা বিয়ে করে ফেলতাম। জাস্ট স্টপ ইট উষা। রাজিয়া এখনো আমার স্ত্রী। তুমি কি বুড়ো বয়সে ওকে ডিভোর্স দেবে ভাবছো? আশ্চর্য তো তুমি, এত বছর আলাদা থাকছো অথচ ডিভোর্স দিয়ে দিলে সারা জীবনের সমস্যা শেষ। রাজিয়া আমার জন্য সমস্যা নয়, আর আমি রাজিয়াকে ডিভোর্স দেব কি দেব না সেটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে তোমার কোনো সমস্যা? আমি তোমার অপেক্ষায় আছি ফয়সাল। আমি তো তোমাকে বলিনি অপেক্ষা করতে। আমি এখন রাজিয়াকে ভালোবাসি। আমার ভালোবাসা কি কোনো মূল্য নেই তোমার কাছে? যে মানুষটি নিজের ভালোবাসা বাঁচাতে পারেনি তার কাছে তুমি কেমন ভালোবাসা আশা করছো উষা? রাইজা তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি কি ভুলে যাচ্ছ এই কথা? আমিও তো তাকে ফেরাতে চাইনি, আমারও তো দোষ আছে। তোমার উপরে মিথ্যে অপবাদ দিয়েছে। উষা, আমি চাই না তুমি আমার পরিবার সংক্রান্ত কোনো ব্যাপারে জড়াও। আজ এত বছর পরও তুমি আমাকে তোমার পরিবারের বাইরেই ভাবছো, আর এখনো সেই রাজিয়াকে নিয়েই ভাবছো। আগে আমার এত বছরের অপেক্ষার সমাধান তো দাও। আমার বন্ধু আজিজ খুব ভালো একটা ছেলে, তোমায় খুব পছন্দও করে। খালাকে বলে বিয়ের কথা এগিয়ে নিতে পারো। উষা কথাটি শুনে রেগে গিয়ে ফয়সালের চায়ের কাপ ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, আই হেট ইউ। আই লাইক ইট। তুমি এখন তোমার বাসায় যেতে পারো। আমি চাই না তোমাকে নিয়ে রোহানের কোনো সমস্যা হোক। দুপুরে রক্তিম কোসলে ঢুকলো। বাসায় নবনী আর জুনাইদ ছিলেন না। এই সুযোগে রীতি ছাদে উঠে পানির পাইপ লাইন বন্ধ করে দিল। হঠাৎ পানি চলে যাওয়ায় রক্তিম অবাক হয়ে গেল। চেঁচিয়ে বলল, রিধি, এই রিধি, কই তুমি? জি ভাইয়া, আমাকে ডেকেছেন? ভাইয়ার বাচ্চা, পানি কেন চলে গেছে? আমি কি পানি গবেষক? আমি কিভাবে বলবো? 2 মিনিটের মধ্যে পানি না আসলে তুমি আজকে মারা খাবে। আচ্ছা দেখছি। তাড়াতাড়ি দেখো। আরে বাবা, দেখছি কিভাবে মারা খাই। রিধি, মাথা গরম করবে না বলছি, পানি ছাড়ো। এক শর্ত। তোমার শর্তের 12টা বাজাবো আমি। আচ্ছা, তখন আপনার 14টা বাজবে বের হতে। কি শর্ত? আজকে থেকে আর রাতে আমার মোবাইল নিয়ে যাবেন না। আচ্ছা, একবার বের হতে দাও, তারপর বোঝাবো মোবাইল কাকে বলে। ওকে, বাই বাই। আমি তো মুভি দেখবো এখন। এদিকে রক্তিম বাসি কাপড় পরে বের হয়ে রিধির রুমে চলে এলো। আর রিধি রক্তিমকে দেখে ভয়ে চিৎকার করে উঠল, ভূত ভূত ভূত! আ! এদিকে রিধি তাড়াতাড়ি টেবিলের নিচে ঢুকে কান্নাকাটি শুরু করে দিল। রক্তিম রিধির এমন কাণ্ডে ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপর রিধির কাছে এসে বলল, রিধি, আমি রক্তিম। কি করছো রিধি? রিধি কান্নামাখা কণ্ঠে মেবি করতে লাগলো, আর তার হাত পা কাঁপছে। রক্তিম রিধির অবস্থা দেখে ভাবলো রিধি হয়তো ভয় পেয়েছে, তাই সে শক্ত করে রিধির হাত ধরে রিধির পাশে এসে বসলো। আর রিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা, ভয় পেও না, আমি আছি, তোমাকে কিছু বলবো না রিধি, আর কেতো না প্লিজ। এদিকে রিধি মনে মনে হাসছে আর বলছে, আমি আর ভয়, তাও এই রাক্ষসকে? একটু নাটক না করলে আজ আমাকে মেরে চ্যাপটা করে দিত। আর আমিও কিনা বোকার মতো রুমের দরজা খোলা রেখেছিলাম। আমার মাথায়ও আসেনি এই রাক্ষসটা বের হয়ে যাবে।
তাও এমন অবস্থায়। আল্লাহ ধন্যবাদ তোমাকে, এমন সময় মাথায় বুদ্ধি এসেছিল, তা না হলে আজ আমার কি অবস্থা করতো। আহা কি ভালোবাসা, ভুলেই গিয়েছে কিছুক্ষণ আগে আমি কি করেছিলাম। বেঁচে থাকো বাবা, সারা জীবন এভাবেই আমার থেকে পচা পচা বাস খাও। আজ থেকে ঈশাদের নতুন বর্ষের ক্লাস শুরু। দীপক ঈশাকে ভার্সিটির বাসে উঠিয়ে দিয়ে রোহানের সাথে দেখা করতে গেল। অনেকদিন তার রোহানের সাথে দেখা হয়নি। রোহান ফোনেও তার সাথে ভালোভাবে কথা বলেনি। তাই দীপক সকালেই অনিককে সাথে নিয়ে রোহানের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিল। রোহানের বাসে সে আগে কখনো যায়নি, কারণ রোহান নিজেই কাউকে তার বাসায় নিয়ে যায় না, আর নিয়ে যাওয়ার আগ্রহ দেখায়নি। আজ দীপক প্রথম এসেছে এখানে, তবুও চিনতে কষ্ট হলো না, কারণ ঠিকানাটা জানা ছিল। এদিকে দারোয়ান দীপর অনেককে দেখে থামিয়ে দিয়ে বলল, কারা চাইতেছেন? রোহানের সাথে দেখা করব। রোহান ভাইয়ের কি হন? আমরা ওর বন্ধু। তার আবার বন্ধু? এত বছরে তো দেখি নাই। আপনি রোহানকে জানান, দিব্য আর অনেক এসেছে। এইখানেই দাঁড়াইয়া থাকেন। দারোয়ান প্রচুর তদন্ত করা দেখে অনেক বিরক্ত বোধ করলো। সে দীপককে বলল, তোকে কে বলেছে এখানে আসতে? যত সব আজাইরা কাজ তোর। আমার মনে হয় ওর কোনো সমস্যা হয়েছে। ওকে একবার না দেখলে আমার খুব অস্বস্তি লাগবে। রোহানের খবর নেওয়া আমাদের দায়িত্ব। আর তুই তো জানিসই আমরা দুইজন ছাড়া ওর কোনো বন্ধু নেই। বন্ধু নেই তো কি হয়েছে, ওর বাবা তো আছে। আর আমার না সত্যি রোহানকে প্রচন্ড বিরক্ত লাগে। একটা ছেলের মাথায় এত অ্যাটিটিউড। তুই বল, বন্ধুদের সাথে কি কেউ এমন ভাব নিয়ে চলাফেরা করে? আমি বুঝি না তুই এত সব কিভাবে সহ্য করিস। করনি জয় উদার মনের মানুষ, দিব্য রহমানের জয়। এত বাস খেয়েও হয় না যার পরাজয়। সারাদিন সে জনতার জন্য করে মূল্যবান সময়ের ক্ষয়। আহা, বেঁচে থাকুক তার কর্ম কল্যাণ পুরো দেশ। দীপক এতক্ষণ হাত দুটি পকেটে নিয়ে রোহানের পাশের গেটে হেলান দিয়ে অনেকে দু লাইনের কবিতাটি শুনছিল। কবিতা শেষ হওয়ার পর দীপক হাত উঁচিয়ে অভিবাদন গ্রহণ করার ভঙ্গিতে গলা ছেড়ে বলল, ধন্যবাদ মিত্র, আমার জন্য তুমি এতগুলো মূল্যবান বাক্য ব্যয় করেছ। বিনিময়ে তুমি কি চাও আমার কাছে? অনেক মনে মনে বলল, মহারাজা, আপনার বোনের সাথে যদি আমার সম্বন্ধটা পাকা করার অনুমতি দেন, এতেই আমি খুশি হব। এমন সময় রোহান নিচে নামলো। তাদের দেখে বলল, তোরা এখানে? রোহান, তুই ঠিক আছিস তো? তোর কোনো খবর নেই যে, কল দিলে ধরিস না, আবার ধরলেও ভালোভাবে কথা বলিস না। কি হয়েছে তোর? কিছু হয়নি, আর আমার কথা বলার ইচ্ছে হচ্ছিল না, তাই ধরিনি। তোর সাথে কি আমরা শুধু 4 বছরের ডিল করেছি? 4 বছর পর ডিল শেষ, বন্ধুত্বও শেষ। আমার এখন তোদের সাথে বন্ধুত্ব রাখার কোনো ইচ্ছে নেই। এখন তোরা যেতে পারিস। অনেক দীপর কানে কাছে এসে বলল, মান সম্মান কি বাসায় রেখে এসেছিস? চল এখন। কি হয়েছে ভাই বল, হঠাৎ তুই এভাবে কেন পরিবর্তন হয়ে গেলি? কেউ আসলে আমাকে আর ডেকে বিরক্ত করবে না, চলে যেতে বলবে। দারুণের দিকে তাকিয়ে বলল। দীপর অনেক রোহানের কথা শুনে অবাক হয়ে গেল। রোহানের কাছে এমন ব্যবহার তারা মোটেও আশা করেনি। অনেক আর দীপ রিকশায় উঠে বসলো। দীপ চুপচাপ বসে আছে। সে ভাবছে রোহান কেন এমন করছে তার সাথে। সে অনেককে কিছু বলতে যাবে, এমন সময় একটা গাড়ি তাদের রিকশাকে খুব জোরে ধাক্কা দিল। দীপ রিকশা থেকে ছিটকে রাস্তায় গিয়ে পড়ল, আর অনেক সামনে গিয়ে পড়ল। অনেক হাতে পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছে, কিন্তু দিব্য খুব বেশি আঘাত পেয়েছে। এদিকে আশেপাশে মানুষজন তাদের উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল। ঈশা ভার্সিটি থেকে এসে দিব্যকে ফোন দিচ্ছে, কিন্তু তার ফোন বন্ধ দেখাচ্ছে। দিব্য তো কখনো ফোন বন্ধ রাখেনি। সে রোহানের সাথে দেখা করতে যাবে বলেছিল। এখন তো রোহানের ফোন নম্বরও তার কাছে নেই। ঈশার কেন যেন খুব ভয় লাগছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, দিব্যর ফোন এখনো বন্ধ। হঠাৎ ঈশিতা তড়িঘড়ি করে ঈশা রুমে ঢুকলেন। ঈশা মায়ের চোখ মুখ দেখে ভয় পেয়ে গেল। তার মনে আতঙ্ক ভিড় করেছে। কাঁপা কাঁপা গলায় সে জিজ্ঞেস করলো, মা কি হয়েছে? দিব্যের অ্যাক্সিডেন্ট হয়েছে। ঈশা এই কথাটি শুনে আর নিজের মধ্যে নেই। মুহূর্তে যেন তার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে। তারা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসলো। অনেকের অবস্থা অতটা খারাপ না, তার জ্ঞান ফিরেছে, কিন্তু দিব্যের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ছেলের অবস্থা দেখে রাজি আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারল না। ঈশার চোখগুলো ফুলে লাল হয়ে গেছে। ঈশার অন্তর থেকে মনে মনে একটাই আওয়াজ আসছে, দিব্য ফিরে আসো প্লিজ, আল্লাহ তুমি আমার দিব্যকে সুস্থ করে দাও। কিছুক্ষণ পর ডক্টর এসে বলে গেল দিব্য রক্তের প্রয়োজন, কিন্তু ব্লাড ব্যাংকে খোঁজ নিয়ে রক্ত পাওয়া যায়নি। অনেক সব বন্ধুদের জানালো, ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্টও দেওয়া হলো। আর সন্ধ্যায় রোহানের
পোস্টটি চোখে পড়ল। রোহান আর দিব্যর ব্লাড গ্রুপ একই। পোস্টটি দেখে সে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে ফয়সাল আহমেদের কাছে গেল। ফয়সাল আহমেদ মাত্রই বাসায় এসেছিলেন। রোহান ব্যস্ত কণ্ঠে তাকে বলল, বাবা, দিব্যের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছিস? কোথায় এখন দিব্য? মেডিকেলে আছে, ওর রক্তের প্রয়োজন। ভার্সিটির গ্রুপে দেখেছি। তাড়াতাড়ি চল। তারা হাসপাতালে চলে এলো। এদিকে রাজিয়া রহমান ফয়সাল আহমেদ আর রোহানকে দেখে নির্বাক হয়ে গেলেন। রোহান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে রক্ত দেওয়ার জন্য কথা বলতে চলে গেল, আর ফয়সাল রাজিয়ার কাছে এসে দাঁড়ালো। তাদের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। তারা অসহায় মানুষের মতো পাশাপাশি দাঁড়িয়ে আছে। দিয়া ঈশার হাত ধরে বসে আছে। সবার মনে আতঙ্ক, সবাই নীরব। মনে হচ্ছে মুহূর্তে সব উলটপালট হয়ে যাবে। রোহান রক্ত দিয়ে বের হয়ে ফয়সাল আহমেদের কাছে এসে বসলো আর বলল, বাবা, দিব্য ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি আমাকে জানাওনি কেন? রাজিয়া এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছেন। তার বলার কিছুই নেই। রোহানের এই মুহূর্তে রাজিয়ার কোলে মাথা রেখে বলতে ইচ্ছে করছে, দিব্যের কিছু হবে না মা। আমার ভাইটা না অনেক ভালো, আমার থেকেও বেশি ভালো। দিব্য ছাড়া কেউ আমাকে কখনোই বুঝতে চায়নি। আর আমি অনেক খারাপ। আমি কখনো দিব্যের প্রয়োজনে তার পাশে দাঁড়াতে পারিনি। সব সময় দিব্য আমার বিপদে পাশে ছিল, আর আজ আমি স্বার্থপরের মতো তাকে তাড়িয়ে দিয়েছি। রোহান ঈশার দিকে ফিরে তাকালো। ঈশার বিধ্বস্ত চেহারা দেখে তার ভেতরটা আরো মুচড়ে উঠল। রোহান তার পাশে বসলো আর ঠান্ডা স্বরে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দিব্য অনেক শক্ত ছেলে, এত সহজে হেরে যাবে না। ও আমার সাথে দেখা করতে গিয়েছিল। আমি আজকে বলেছিলাম আমার সাথে ভার্সিটিতে যেতে। আমার নতুন ক্লাস শুরু হচ্ছে, দিব্য সহ গেলে কত ভালো লাগতো আমার। তখন আর আমার দিব্যের কিছু হতোই না, কিন্তু ওর কাছে আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিলেন আপনি। আমারও দোষ আছে, আমি ওকে জোর করলে আমার সাথেই যেত। কেন জোর করিনি আমি, কেন করি? কথাটি বলতেই ঈশা কেঁদে উঠল। রোহান আর এসব নিতে পারছে না। সে মনে মনে নিজেকে দোষ দিচ্ছে আর বলছে, কেন যেতে দিয়েছিলাম দিব্যকে? তাকে বাসায় ঢুকতে দেয়নি। এত খারাপ আমি? চোখের পলকে কয়েক ঘন্টা কেটে গেল, কিন্তু কেউ ঠিকমতো চোখের পাতা বন্ধ রাখতে পারছে না। রাজিয়ার পরিচিত ডাক্তার দিব্যর চিকিৎসা করছেন, কিন্তু তিনিও কিছু জানাচ্ছেন না। এদিকে অনেকের বিশ্রাম প্রয়োজন। তার বাবা মাকে জানানোর পর তারা দেশে আসার জন্য টিকিট কেটে ফেললেন। রাত 2টায় তাদের ফ্লাইট। দেশে পৌঁছাতে সকাল 8টা কি 9টা বেজে যাবে। অন্যদিকে রাজিয়া শুষ্ক মুখে বসে আছেন। কিছুক্ষণ আগে তিনি নামাজ পড়ে এসেছেন। ছেলের সুস্থতার জন্য অনেক কান্নাকাটিও করেছেন। দিব্যর কিছু হলে তার সব কিছু শেষ হয়ে যাবে, কারণ দিব্য আর দিয়াই তাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। 15 বছর আগে তিনি তার ভালোবাসার স্বপ্ন সব কিছু ত্যাগ করে দিয়েছিলেন। 25 বছর আগে খুব ধুমধাম করে বিয়ে হয়েছিল ফয়সাল আর রাজিয়ার। তারা 2 বছরের সিনিয়র জুনিয়র ছিলেন। একই মেডিকেল কলেজে পড়াশোনা করেছিলেন। সেখানেই প্রথম দেখা আর প্রেম শুরু। তাদের প্রেম নিবেদন হতো চিঠির মাধ্যমে। দুজনে লাইব্রেরিতে বসে বই পড়তেন, আর ফয়সালই সেখানে প্রথম চিঠির মাধ্যমে রাজিয়াকে প্রেমে প্রস্তাব দিয়েছিলেন। প্রথমে তিনি বইয়ের ভেতর চিঠিটি রেখেছিলেন, আর রাজিয়া আসার আগে তার টেবিলে বইটি রেখে এসেছিলেন। ফয়সালের প্রেম নিবেদনের ধরন ভিন্ন রকমের ছিল। যে বিষয়ে চিঠি লিখতেন ঠিক সেই বিষয়ের সাথে মিল রেখে বইয়ের মাধ্যমে চিঠি দিতেন। যেমন প্রথম দিন তিনি বুদ্ধদের পশুর হলুদ বসন্ত বইয়ের ভেতর চিঠি রেখেছিলেন। ফয়সাল উপন্যাসের বিখ্যাত একটি উক্তি লিখেছিলেন প্রথমে, ভালো লাগা আর ভালোবাসার পার্থক্যটা কোথায়? ভালো লাগলে মানুষের ভালো লাগাকে তার ইচ্ছে স্বাধীন করতে রাখতে পারে, কিন্তু ভালোবাসলে মানুষ নিজেই সেই ভালোবাসার ইচ্ছাধীন হয়ে থাকে, আর নিজের কোনো নিজস্ব সত্তা থাকে না। ভালোবাসা তাকে যা বলে পোষা পুষ্যির মতো তাই করে। তারপর লিখেছিলেন নিজের মনের কথা, রাজিয়া, আমিও আমার সত্তা হারাতে চাই তোমার কাছে। তুমি যেভাবে বলবে ঠিক সেভাবেই তোমাকে ভালোবাসতে চাই। রাজিয়া কি রাজি আমার প্রস্তাবে? রাজিয়াও ফয়সালকে পছন্দ করতেন। আর এর কিছুদিন পর রাজিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের বিবিধ প্রসঙ্গ বইয়ের ভেতর চিঠি রেখে ফয়সালকে উত্তর পাঠালেন, ভালোবাসা অর্থ আত্মসমর্পণ করা নহে। ভালোবাসা অর্থ ভালোবাসা, অর্থাৎ অন্যকে ভালো বাসস্থান দেয়া, অন্যকে মনের সর্বাপেক্ষা ভালো জায়গায় স্থাপন করা। ফয়সাল যদি রাজিয়াকে মনের সর্বাপেক্ষা ভালো জায়গায় স্থান দিতে পারে, তাহলে রাজিয়া রাজি আছে। তারপর থেকেই শুরু হলো তাদের প্রেম কাহিনী।
পরবর্তীতে তাদের ভালোবাসার শুভ পরিণয় ঘটল। আর বিয়ের 2 বছর পর দিব্য আর রোহানের জন্ম হয়েছিল। দিব্য রোহান হওয়ার পর তাদের সংসার আরও সুখে চলছিল, কিন্তু দিয়া হওয়ার পর রাজিয়া আর ফয়সালের দূরত্ব বাড়তে লাগলো। আর এর 3 বছরের মধ্যেই তারা আলাদা হয়ে গেল। উষা ছোটবেলা থেকেই ফয়সালকে ভালোবাসতো, কিন্তু কখনো বলতে পারেনি। আর ফয়সালও অন্য কাজিনদের তুলনায় উষাকে একটু বেশি স্নেহ করতেন, কিন্তু উষা মনে মনে সেই স্নেহকে অন্যদিকে নিয়ে যায়। মূলত উষা ভ্রান্তির মধ্যে ছিল। সে মনে করত ফয়সাল তাকে ভালোবাসে, তাই যেদিন সে ফয়সাল আর রাজিয়ার বিয়ের কার্ড হাতে পেয়েছিল সেদিন অনেক কেঁদেছিল। সেই দিনটি ছিল উষার জন্য ভয়ঙ্কর দিন। প্রিয় মানুষকে হারিয়ে ফেলার কষ্টে সে কাতরাচ্ছিল, কারণ এখন আর শত চেষ্টায়ও পাওয়া যাবে না তার প্রিয় মানুষটিকে। রাজিয়া আর ফয়সাল বিয়ের পরপরই দেশের বাইরে চলে যান। রোহান আর দিব্যর জন্মের আগে দেশে ফিরে আসেন। তারা দেশে আসার পর উষা ফয়সাল আর রাজিয়ার বাসে থাকতে যায়। উষা নিজেকে এই 2 বছরে অনেকটা নিয়ন্ত্রণ করেছিল, কিন্তু রাজিয়া আর ফয়সালকে একসাথে দেখে পুরনো ক্ষতে সে আবার ব্যথা অনুভব করতে লাগলো। উষা তাদের একসাথে সহ্য করতে পারছিল না। আর এরপর থেকেই উষা ফয়সালের সাথে বেশি সময় কাটানো শুরু করে দেয়। দীপ আর রোহান হওয়ার পর একসাথে 2টো বাচ্চা সামলানোর দায়িত্ব এসে পড়েছিল রাজিয়ার উপর। তিনি স্বামীর দিকে নজর রাখার দায়িত্ব থেকে একটু দূরে সরে যান, কিন্তু এই সুযোগটি উষা হাতছাড়া করতে চায়নি। সে ফয়সালের জন্য রান্নাবান্না করা ছাড়াও ফয়সালের কাপড় চোপড় ধোয়া বাদ দেয়নি। বেশিরভাগ সময়ই সে ফয়সালকে নিজের কথার মাঝেই ব্যস্ত রাখত, যার ফলে ফয়সাল রাজিয়াকে কম সময় দেওয়া শুরু করেন। বিষয়টি রাজিয়া রহমানের চোখে পড়লে তাদের মধ্যে হালকা কথা কাটাকাটি হয়। ফয়সাল চায়নি রাজিয়ার সাথে কোনো অশান্তি হোক, কারণ তিনি রাজিয়াকে অনেক ভালোবাসতেন। তাই তিনি ওষাকে চলে যেতে বললেন, যদিও এরপরে সব ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু দিয়ার জন্মের পর রাজিয়া সাংসারিক কাজে আরও বেশি ব্যস্ত হয়ে পড়েন। এর মধ্যে ওষার মাও অসুস্থ হয়ে পড়েন। মা ছাড়া ওষার আর কেউই ছিল না। তাই ফয়সাল সময় পেলে খালাকে দেখতে যেতেন, আর বেশিরভাগ সময় সেখানেই কাটিয়ে আসতেন, যার ফলে ওষা তার ভালোবাসা ফিরে পাওয়ার নতুন সুযোগ পায়। সে অচেনা নম্বর থেকে ফয়সালকে রাতে ফোন দিয়ে বিরক্ত করা শুরু করে। আর এরপর ধীরে ধীরে রাজিয়ার মনে সন্দেহ সৃষ্টি হতে লাগলো। ছোটখাটো ঝগড়া পরিণত হতে লাগলো প্রতিদিনের বড়সড় ঝগড়ায়। ফয়সাল রাজিয়ার এমন সন্দেহ করা মোটেও পছন্দ করতেন না, আর তিনি রাজিয়াকে কোনো কৈফিয়তও দিতেন না, যার কারণে ভুল বোঝাবুঝি আরও বাড়তে থাকে। এরই মধ্যে ওষাও রাজিয়াকে একদিন বলল সে ফয়সালকে একটি মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে কথা বলতে দেখেছিল। প্রমাণ হিসাবেও ছবি দেখালো। আসলে মেয়েটি ছিল ফয়সালের পুরনো বান্ধবী, আর সেদিন রাস্তায় তাদের দেখা হয়ে যায়, তাও অনেক বছর পর। রাস্তায় দাঁড়িয়ে কথা বলে সুন্দর দেখাবে না, তাই তারা পাশে একটা রেস্টুরেন্টে গিয়ে বসেছিল। ওসব তার বান্ধবীর সাথে ওই দিন সেই রেস্টুরেন্টে ছিল। এদিকে ফয়সাল বাসে আসার পর রাজিয়া তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু তিনি ব্যাপারটি অস্বীকার করেন, কারণ এতদিন তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়েছে। ফয়সাল ভেবেছেন বিষয়টি জানলে অশান্তি আরও বাড়বে, তবে ওই দিন রাজিয়া আর কিছুই বলেনি, শুধু তাদের মধ্যে দূরত্বটা আরও বেড়ে গিয়েছিল। আর ধীরে ধীরে এই সন্দেহের বীজ একদিন বৃক্ষে পরিণত হয়ে গেল। স্বামী স্ত্রীর ঝগড়ার কোনো কথাই আড়ালে রাখা উচিত নয়, কারণ আড়ালে রাখা কথা সামনে আসলে সম্পর্কে একটা দেওয়াল তৈরি হয়ে যায়, যা ভাঙতে অনেক পরিশ্রম করতে হয়। তাছাড়া ফয়সাল দিন দিন রাজিয়ার সব প্রশ্নের উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে যাচ্ছেন, আর একসময় তিনি রাজিয়ার কথার গুরুত্ব দেওয়াই বন্ধ করে দেন। এরপর রাজিয়া প্রশ্নগুলো তিনি কোনো উত্তর দিতেন না। আর দেরিতে বাসে আসা, ছুটির দিনও বাসায় না থাকা তো ছিলই, কিন্তু তারপরই একদিন হুট করে রাজিয়ার সাথে কথা বলা বন্ধ করে দেন। সংসারের সমস্যা শুরু হলে একজনের অবশ্য মাথা ঠান্ডা রাখা উচিত, কিন্তু ফয়সাল আহমেদের দায়িত্বহীনতার কারণে শুধু তিনি নিজে নন, রাজিয়াও খুব কষ্ট পাচ্ছিলেন। বাবা মার ঝগড়াও নিজ চোখে দেখত দীপ আর রোহান। ঝগড়া বোঝার বয়স হয়েছিল দুজনের। রাজিয়াকে কাঁদতে দেখলে দীপ আর রোহান মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকতো। এভাবেই দুটি মানুষ কোনো সমঝোতা ছাড়াই এক ছাদের নিচে বাস করে যাচ্ছিল, কিন্তু তাদের সেই একই ছাদের নিচে থাকার শেষ দিনটু এসে পড়েছিল, যেদিন রাজিয়াকে একজন অচেনা মেয়ে ফোন দিয়ে বলেছিল সে ফয়সালের বাচ্চার মা হতে যাচ্ছে, আর প্রমাণস্বরূপ একটা রিপোর্টের ছবি তুলে পাঠিয়েছিল, যেখানে বাচ্চার বাবা হিসেবে ফয়সাল আহমেদের নাম লেখা ছিল।
রাজিয়া এত বেশি শূন্যতার মধ্যে ছিলেন যে সেই মুহূর্তেই তিনি বিচার করার শক্তি হারিয়ে ফেলেন। এরপর ফয়সাল পাশে আসার পর বিষয়টি মারাত্মক পর্যায়ে চলে যায়। ফয়সাল মানতে পারছেন না তার এত বড় অপরাধ আসবে, তাও তার ভালোবাসার মানুষটি তাকে এত বড় মিথ্যা অপবাদ দেবে। এর আগেই সম্পর্কের অনেকটা অবনতি হওয়ায় ফয়সালের সব কথাই সেদিন মূল্যহীন হয়ে পড়েছিল রাজিয়ার কাছে। আর সেদিনই ফয়সাল রাগের মাথায় রাজিকে বলে ফেললেন, তোমাকে বিয়ে করা আমার সবচেয়ে বড় ভুল ছিল। কথাটি শুনে রাজিয়া স্তব্ধ হয়ে গেলেন, কাঁপা কণ্ঠে বললেন, কি বললে? আমি তোমার ভুল? হ্যাঁ। ঠিক আছে, আমি যেহেতু তোমার ভুল, আমি চলে যাব তোমার জীবন থেকে, আর কখনো ফিরে আসবো না। রাজিয়া দিয়া, দিব্য আর রোহানকে সাথে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ফয়সাল তাকে বাধা দিয়ে বললেন, আমার সন্তানদের নিয়ে কোথায় যাচ্ছ? জন্ম আমি দিয়েছি, তারা আমার সাথেই যাবে। তুমি তোমার নতুন সুখের ঠিকানা পেয়েছো, সেটা নিয়েই থাকো। তুমি এভাবে আমার সন্তানদের আমার থেকে আলাদা করতে পারবে না। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হলো যেহেতু দিয়া ছোট, তাই সে রাজিয়ার সাথেই থাকবে, আর মা ছাড়া তো বাচ্চা মেয়েটি থাকতে পারবে না। অন্যদিকে দিব্য এবং রোহানের যে কোনো একজনকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল, আর রাজিয়া দিব্যকে নিয়ে চলে আসেন। এরপর থেকে তারা আলাদা। আসলে ওশাই এই চক্রান্ত করেছিল, যার ফলে এতগুলো মানুষ আজ একাকী জীবন পার করে যাচ্ছে। রাজিয়া রহমান মেডিকেলের বারান্দায় বসে অতীতের ভাবনায় ডুবে আছেন। হঠাৎ ফয়সাল আহমেদ তার পাশে এসে বসলেন আর বলে উঠলেন, এত কিছু হয়ে গেল অথচ তুমি আমাকে জানালে না? দিব্যের বিয়ে দিয়েছো বলনি, আজ অ্যাক্সিডেন্টের খবরটাও দাওনি। তোমার কোনো অধিকার নেই জানার। আর কোন সাহস নিয়ে আমাকে এসব প্রশ্ন করছো? তুমি আমাকে আগেও ভুল বুঝেছো, এখনো ভুল বুঝছো। ভুল বুঝেছি? আর আমি ভুল চিনেছিলাম তোমাকে, ভুল বুঝিনি। আমি মানুষ চিনতে ভুল করেছিলাম, তোমার মতো মানুষকে ভালোবেসে ভুল করেছিলাম। রাজিয়া, তুমি হয়তো আমাকে কখনো বিশ্বাস করনি। আমিও আমাদের মাঝে সৃষ্টি হওয়া সমস্যার সমাধান করার চেষ্টা করিনি। দোষ আমারই বেশি। কিন্তু বিশ্বাস করো, আমার জীবনে তুমি ছাড়া কেউ ছিল না, এখনো কেউ নেই। রাজিয়া কিছু না বলে চলে গেলেন। সেই সময় রোহান একা একা করিডোরে হাঁটছিল। রাজিয়া তার পাশে গিয়ে দাঁড়ালেন আর নরম কণ্ঠে ডাকলেন, রোহান। রোহান রাজিয়ার কণ্ঠ শুনে অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকালো, কারণ আজ তার জন্যই দিব্যর এই পরিণতি। রোহান এবার নিচের দিকে তাকিয়ে বলল, আমার জন্যই দিব্যের এই অবস্থা হয়েছে, আমাকে ক্ষমা করে দিও মা। রাজিয়া ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন আর বললেন, দিব্য তোকে খুব ভালোবাসতো, সবসময় তোর কথা বলতো। আমি বুঝতেই পারিনি দিব্য আমার ছেলের কথাই আমাকে বলছিল। মা, তুমি দিব্যকে অনেক বেশি ভালোবাসো, তাই না? আমি আমার দুই ছেলেকেই ভালোবাসি, শুধু পরিস্থিতি সবকিছু বদলে দিয়েছে। রোহান, আমাকে ক্ষমা করে দিস বাবা। আমি তোর পাশে থাকতে পারিনি, কিন্তু আমার হাতেও কিছু ছিল না। আমি কখনো চাইনি এমন হোক। আমি তো আমার দুই ছেলেকে সাথে নিয়েই থাকতে চেয়েছি। রোহান আর কিছুই বলল না। সে জানতে চায় না মা কাকে বেশি ভালোবাসে। মা বলেছে তাকেও ভালোবাসে, এটাই তার কাছে অনেক। মা একটুখানি ভালোবাসলেও রোহানের চলবে। পরের দিন সকালে দীপর অবস্থার কিছুটা উন্নতি হলো, আর ওই দিনই তার জ্ঞান ফিরল। এই 2 দিন ঈশা দিব্যর হাত ধরে বসেছিল, ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, ঘুম তো বহুদূর। চোখ বন্ধ করলে যেন সব হারিয়ে ফেলবে ঈশা। দীপ্য চোখ খুলে ঈশাকে দেখে শুষ্ক হাসি দিল, যেন বহু সংগ্রামের পর সে জয়ী হয়ে ফিরেছে। দীপ্য ধীর কণ্ঠে বলল, অবশ্যই আমি ভালো আছি এখন। তুমিও তো আমার চেয়ে বেশি অসুস্থ হয়ে পড়েছ। দিব্য, তোমার কিছু হলে আমি কি করে থাকতাম? আমার এখনো ভয় লাগছে, জানো আমার কেমন লেগেছিল, বোঝাতে পারবো না আমি। আল্লাহর রহমতে এখন আমার ঈশার বরটা একটু সুস্থ হয়েছে। এভাবে তোমাকে একা রেখে আমি কিভাবে যেতাম? খুব ভয় পেয়েছিল ঈশা। ভয় পেও না, আমি আছি তো, তোমার পাশেই আছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। দীপুর অপশনে তার বরকে খুব ভালোবাসে। এখন তুমি রিক্সায় আর উঠবে না, রিক্সা উঠলে আমার সাথেই উঠবে। আচ্ছা, তোমাকে সাথে নিয়ে উঠবো। আর মৃত্যু কি বলে আসে বলো? আমার মৃত্যু এভাবে ছিল না ঈশা, তাই আজ বেঁচে গিয়েছে। মানুষের জীবনে বিপদ আসে, হয়তো এই বিপদের কারণে এর চেয়ে বড় কোনো বিপদ আমার উপর থেকে কেটে গিয়েছে। 3 দিন পর দিব্যকে বাসায় আনা হলো। এরপর ঈশাও দিব্য সেবা করে তাকে সুস্থ করে তোলার জন্য শ্বশুরবাড়ি চলে এলো। এর মধ্যে রোহানের সাথে দিব্যর আর দেখা হয়নি, যদিও দিব্য এখনও জানতে পারেনি রোহান তার ভাই। সেদিন দিব্যর জ্ঞান ফেরার পর রোহান চলে গিয়েছিল। দিব্যর সামনে আসার সাহস তার
হয়নি। এখন তার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। কিভাবে মুখ দেখাবে সে দিব্যকে? দিব্য ছাড়া এখন সবাই জানে রোহান তার ভাই, আর রোহান এখন প্রতিদিন রাজিয়াকে কল দিয়ে সবার খোঁজ খবর নেয়। রোহানের কষ্ট যেন এবার ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ তার মা আছে। এখন সে অপেক্ষায় আছে কবে তার পরিবার পরিপূর্ণ হবে। রোহান মনে মনে সিদ্ধান্ত নিয়েছে তার বাবা মায়ের মধ্যে কী সমস্যা হয়েছিল সেটা খুঁজে বের করবে, আর ধীরে ধীরে সেই সমস্যার সমাধান করে ফেলবে। অনেকের বাবা মা দেশে আসার পর তারা একটি বাসা ভাড়া নেন। অনেক যেহেতু চট্টগ্রামে থাকতে চাইছে, তাই তাদের আর ঢাকা যাওয়া হলো না। অনেক এখন অনেকটাই সুস্থ, কিন্তু দিব্য এখনও ঠিকমতো হাঁটতে পারছে না, কারণ সে পায়ে বেশি ব্যথা পেয়েছিল। ঈশা এই কয়েকদিন দিব্যর সাথে দিব্যর বাসায় ছিল, আর তাই তার ভার্সিটিতেও যাওয়া হয়নি। কিন্তু আজ সকালে দিব্য ঈশাকে বলল, আমার জন্য তুমি ক্লাস কেন মিস দিচ্ছ? ক্লাস করার চেয়ে তোমাকে সুস্থ করে তোলা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আর আমার কাছে আমার অবসরের স্বপ্নটাই বেশি গুরুত্বপূর্ণ। এখন ক্লাসে যাও, আর কিন্তু মিস দেবে না বললাম। এখন আমি আগের চেয়ে অনেকটাই সুস্থ আছি। কিন্তু তুমি কি পাশে একা থাকবে? দিয়ে আছে তো। ওর তো সামনে পরীক্ষা, ও তোমাকে কিভাবে সময় দেবে? ওর এখন পড়াশোনা করা দরকার। ভাবি, আমি আছি, চিন্তা করো না তো। কিছু লাগলে আমি দেখব। আর ভাইয়া তোমাকে চলে যেতে বলেছে, কারণ আজকে অনেক ভাইয়া আসবে, দুজন বসে বসে খেলা দেখবে। তোমার বর কিন্তু অনেক চালাক, তুমি থাকলে তো ঘুম পাড়িয়ে রাখবে, ইচ্ছে মতো লাফালাফি করতে পারবে না, তাই তোমাকে পাঠিয়ে দিচ্ছে। ঈশা দিব্যর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, খবরদার লাফালাফি করবে না, কিন্তু চুপচাপ বসে খেলা দেখবে। তোমাদের জন্য আমি রান্না করে দিয়ে যাচ্ছি। আর শোনো, তুমি বিছানা ছেড়ে উঠবে না বলে দিলাম। কিছু লাগলে দিয়াকে ডাকবে, আর অনেক ভাই তো আছেই। আহা, অ্যাক্সিডেন্ট করে তো ভালোই হয়েছে। বউটা আমার কত সেবা করছে। ছি, এসব বাজে কথা বললে না আমি লাঠি দিয়ে পা দুটো আরো ভেঙে দেবো। আর কখনো এমন খারাপ কথা বলবে না। তোমার কিছু হলে আমার কি হতো? মা আর দিয়ার কথা ভেবে দিয়েছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কখনো বলবো না। এখন তোমার দেরি হয়ে যাচ্ছে। বাসটা মিস হয়ে গেলে কিন্তু আমার আর অনেকের খেলার দেখার মাঝে তুমি কাবাবের হাড্ডি হয়ে যাবে। আমি চাই না আমার বউটা কাবাবের হাড্ডি হোক। ঈশা দিব্যর কথা শুনে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। রীতি আজ খুব সুন্দর করে সেজেছে, চোখে ঘন করে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়েছে, হাতে বালা আর ফিরোজা রঙের কাতান শাড়ি পরেছে। চুলগুলো আজকে সকালে কেটে কাঁধ পর্যন্ত করেছিল। নবনী এখনও দেখেনি। অবশ্য বলবেন, কারণ রিধির চুল অনেক লম্বা হয়েছিল আর ঘনও ছিল, তাই ওকে অনেক সুন্দর লাগতো। কিন্তু রিধির লম্বা চুল পছন্দ না, আর সে শাড়ি সামলাবে নাকি চুল, তাই সে সকালে চুলগুলো কেটে ছোট করে ফেলো। আজ ইপ্তির জন্মদিন। গতকাল ইপ্তি অনেক অনুরোধ করেছিল যাতে আজ তার সাথে ঘুরতে যায়। রিধির ইচ্ছে ছিল না, তবু অনেক দিন পড়াশোনার চাপে মন মেজাজ খিটখিটে হয়ে গিয়েছিল, তাই ভেবেছে এই সুযোগে মনের ক্লান্তি দূর হবে। এদিকে সে জুনায়েদ আর নবনীকে বলেছে বান্ধবীর সাথে ঘুরতে যাচ্ছে, কারণ ইপ্তির সাথে ঘুরতে যাওয়ার অনুমতি সে কখনোই পাবে না, তাও আবার শাড়ি পরে। সেজেগুজে তো কখনোই না। আজ প্রথম সে মিথ্যা কথা বলে বাসা থেকে বের হচ্ছে, তবুও তার কোনো ভয় কাজ করছে না, বরং অনেক ভালোই লাগছে। এদিকে রক্তিমের আজ দেরিতে ঘুম ভাঙল। কাল সারা রাত সে ভালো মতো ঘুমাতে পারেনি, কারণ রিধি কাল রাতে জেগে কার সাথে যেন ফোনে কথা বলছিল, যা রক্তিম শুনে ফেলেছে। কিন্তু তার বলার কিছু ছিল না। সে শুধু চুপচাপ রিধির রুমে আশেপাশে ঘুরঘুর করে রাতটা কাটিয়ে দিয়েছিল। রক্তিমের খুব কষ্ট হয়, সে রিধিকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না, আর পারবেও না কখনো। সকালে রক্তিম ঘুম থেকে ওঠার আগে রিধি বাসা থেকে বের হয়ে যায়। নবনী বুঝতে না পারার জন্য মাথায় ওড়না পেঁচিয়ে বের হয়েছে, কারণ চুল ছোট দেখলে আজ তার আর বের হওয়া হবে না। এদিকে রক্তিম ফ্রেশ হয়ে রিধিকে কোথাও খুঁজে না পেয়ে নবনীর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মা, রিধি কোথায়? বান্ধবীদের সাথে বাইরে ঘুরতে গিয়েছে। সামনে ওর পরীক্ষা, আর তুমি ওকে যেতে দিলে? বারণ তো করেছি, কিন্তু এতবার করে বললো। আর আজ নাকি তার বান্ধবীদের জন্মদিন। এতদিন তো অনেক চাপ নিয়েছে, ভাবলাম বাইরে গেলে একটু মন ভালো হবে ওর, তাই অনুমতি দিলাম। রক্তিমের সন্দেহ হলো। সে নবনীকে আর কিছু না বলে দিব্যকে ফোন করলো। হ্যালো দিব্য। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো এখন? আগে থেকে ভালো আছি। দিয়া বাসায় আছে? হ্যাঁ, বাসায় আছে। কিছু বলবেন? একটু দেয়া যাবে? আচ্ছা, দিচ্ছি। দীপ দিয়াকে ডেকে আনলো। দিয়া রক্তিমের ফোন এসেছে শুনে মনে মনে ভয় পেয়ে গেল। বিড়বিড় করে বলল, রিধি, নতুন কোনো
ঝামেলা করেনি তো আবার? তারপর ফোন হাতে নিয়ে বলল, হ্যালো। হ্যালো দিয়া, কেমন আছো? জি ভাইয়া, ভালো আছি। আসলে ফোন করার কারণ হলো রিধি বাসায় খুব বিরক্তি বোধ করছে, তাই তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যেতে চেয়েছিল, কিন্তু এখন তো তোমাদের পড়াশোনার চাপ বেশি, তাই তোমাকে কিছু বলতে চাইনি। আর তুমি সাথে গেলে ওর একটু ভালো লাগে। বাই দ্য ওয়ে, ও কিন্তু জানে না আমি তোমাকে জিজ্ঞেস করছি, ভেবেছি ওকে সারপ্রাইজ দেওয়া যায়। মূলত রক্তিম ঘুরিয়ে দিয়াকে এই প্রশ্নটি করলো, কারণ রিধির বান্ধবীগুলো দিয়ারও বান্ধবী, আর দিয়া যদি এখন বাইরে যেতে চায় তাহলে বোঝা যাবে রিধি কোনো বান্ধবীর সাথে বের হয়নি, কারণ যাওয়ার থাকলে দিয়া এখন বাসায় থাকতো না, সে রিধির সাথেই থাকতো। আর রিধি যেখানে যায় সেখানে দিয়া অবশ্যই থাকে। এদিকে দিয়া মুচকি হেসে বলল, আমার কোনো সমস্যা নেই ভাইয়া, আমি নিজেও বাসায় বিরক্ত হচ্ছি। আচ্ছা, আজকে তোমাদের কোনো বান্ধবীর জন্মদিন আছে? কারণ জন্মদিন উপলক্ষেও বের হওয়া যাবে, এমনি এমনি যদি বাসা থেকে বের হতে না দেয় তাই জিজ্ঞেস করলাম। না ভাইয়া, এই মাসে তো কারো জন্মদিন নেই। আচ্ছা রাখছি, তাহলে তোমাকে পরে জানানো হবে। ফোন রাখার পর রক্তিমের মেজাজ খারাপ হয়ে গেল। তার আর বোঝার বাকি নেই রিধি মিথ্যা বলেছে। আর এদিকে রাত 12টার পর এই পরিকল্পনা হয়েছিল, তাই রিধি এত রাতে দিয়াকে বিষয়টি জানাতে পারেনি। আর সকালে নবনী জুনায়েদের কাছ থেকে অনুমতি নেওয়া তৈরি হওয়ার চাপে দিয়াকে এই বিষয়ে জানানোর কথা রিধি ভুলে গিয়েছিল। আর বাইরে থাকলে নবনী কখনোই দিয়াকে ফোন দেয়নি, রিধিকে ফোন দিয়েছিল, তাই বিষয়টি রিধির মাথাতেও আসেনি যে দিয়াকে জানাতেই হবে। রক্তিম দিয়ার সাথে কথা বলার পরপরই রিধিকে ফোন করলো। এদিকে রিধি রক্তিমের ফোন দেখে কেঁপে উঠল। সে মনে মনে ভাবছে, রক্তিম কেন ফোন দিয়েছে, রাক্ষসটা বুঝে যায়নি তো? কল রিসিভ করতেই ও পাশ থেকে রক্তিম দাঁত চেপে জোর গলায় বলল, কোথায় তুমি? আমি বান্ধবীদের সাথে। আমাকে অ্যাড্রেস বলো। আপনাকে কেন বলবো, আমি রাখছি। রক্তিমকে কিছু বলতে না দিয়ে রিধি কল কেটে দিল। বিকেলে রিধি চোরের মতন মাথায় কাপড় দিয়ে বাসায় ঢুকলো, কিন্তু নিরাপদ স্থানে যাওয়ার আগে রক্তিম তার সামনে এসে পড়ল। রক্তিম রিধিকে এই প্রথম শাড়ি পরা অবস্থায় দেখেছে। সে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইল রিধির দিকে। পরক্ষণে রিধির মাথার কাপড় দেখে সে অবাক হয়ে গেল। রক্তিম মনে মনে ভাবছে, রিধিকে তো আগে কখনো মাথায় কাপড় দিতে দেখিনি, তবে আজ মাথায় কাপড় কেন দিয়েছে? রক্তিম মাথার দিকে ইশারা করে কিছু বলতে যাবে, তখনই রিধি আহ করে চিৎকার দিয়ে উঠল। রক্তিম বুঝে ওঠার আগে সে রুমে ঢুকে দরজা ভালো করে আটকে দিল। নবনী দরজা খুলে মাত্রই রুমে গিয়েছিল। রিধির আওয়াজ শুনে তিনি ভাবছেন, চোর ডাকাত ঘরে ঢুকে যায়নি তো? তিনি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে দেখলেন রক্তিম হাবলার মতো দাঁড়িয়ে আছে। নবনী ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? রক্তিম এখনো বিস্ময় কাটাতে পায়নি। সে উত্তর দিল, জানি না, মাথার স্ক্রু ফেলে এসেছে হয়তো বাইরে। এদিকে সন্ধ্যায় রিধির চুল খাটো দেখে নবনী অনেক বকা দিলেন রিধিকে, কিন্তু রিধির ভাষ্য মতে, চুল সামলাবো নাকি পড়াশোনা, তাই কেটে ফেলেছি। চুলে খোপা করে কি পড়াশোনা করা যায় না? বাদ দাও না মা, কেটে ফেলেছি তো। আহা নবনী, ভালোই তো লাগছে, কি শুরু করছো বলো তো? যা মা, রুমে গিয়ে পড়তে বস। রীতি জুনায়েতের কথা শুনে মনের আনন্দে রুমে চলে গেল। অন্যদিকে রিধির লম্বা চুল রক্তিমের অনেক পছন্দের ছিল, তাই রিধি চুল কেটে ফেলায় রক্তিম আর রিধির সাথে কথা বলেনি। আর রিধি যে ইপ্তির সাথে ঘুরতে গিয়েছিল সেটিও রক্তিম বুঝে ফেলেছে। রক্তিম মনে মনে অনেক কষ্ট পেল। সে কখনো রিধিকে নিয়ে এক রিক্সায় বসে কোথাও ঘুরতে যেতে পারেনি, আর আজ ইপ্তি 1 মাসে রিধির জীবনে এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। রক্তিম ভাবছে আর কত অপেক্ষা করলে তার ভালোবাসার শেষ সমাপ্তি হবে। ক্লাস শেষে ঈশা বাসে ওঠার সময় রোহানের মুখোমুখি হলো। রোহান ঈশাকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছো? ভালো, আপনি? আমিও ভালো। আজ রোহান দীপকে দেখতে যাবে, কারণ সে অনেকদিন তার ভাইকে দেখেনি। হ্যাঁ, আজ সে বন্ধু হিসাবে নয়, ভাই হিসাবে দেখা করবে দিব্যর সাথে। আজ বহু বছর পর 2 ভাইয়ের দেখা হবে, যেখানে বন্ধুত্বের চেয়েও ঊর্ধ্বে রক্তের সম্পর্কের মিলন হবে। এতদিন যাকে বন্ধু হিসাবে ভালোবেসেছে তাকে আজ ভাই হিসাবে ভালোবাসবে। রোহান হয়তো ভালো বন্ধু হতে পারেনি, কিন্তু সে ভালো ভাই হতে চায়। পাশাপাশি সে ভালো সন্তানও হতে চায়। সে বাবার আদর্শ ছেলে হয়েছে ঠিকই, কিন্তু মায়ের আদর্শ ছেলে হতে না পারলে তার মাঝে সন্তান হওয়ার শূন্যতা থেকে যাবে। এদিকে অনেক আর দিব্য খেলা দেখছিল। হঠাৎ অনেক দিব্যকে জিজ্ঞেস করলো, জানিস তোকে কে রক্ত দিয়েছিল? কে? রোহান।
দীপ্য অনিকের কথা শুনে তার দিকে তাকালো। অনিক আবার বলল, তুই হয়তো জানিস না রোহান কেন তোর আর ঈশার আকদের দিন চলে গিয়েছিল। দীপ্য কোনো উত্তর দিল না, সে শুধু অনিকের উত্তর শুনতে আগ্রহী। অনিক আবার বলল, রোহান তোর ভাই, রোহান হয়তো সেদিন আন্টিকে দেখেই চলে গিয়েছিল আর ফ্রাস্ট্রেশন থেকেই তোর সাথে খারাপ ব্যবহার করেছিল। ছেলেটা আসলে মানসিক কষ্টে ছিল আর আমরা বুঝতেও পারিনি। আমি কত কিছুই না বলে ফেলেছিলাম রোহানকে। আরেকটা কথা তো জানানো হয়নি, আঙ্কেলও মেডিকেলে এসেছিল রোহানের সাথে। দীপ্য এতক্ষণ চুপচাপ বসেছিল, কিন্তু শেষ কথাটি শুনেই তার মাথা গরম হয়ে গেল। বড় কোচকে জিজ্ঞেস করলো, ফয়সাল আহমেদ তোর বাবা? মানে হ্যাঁ। মায়ের সাথে দেখা হয়েছে? হ্যাঁ। বাসায় কি সবাই জানে এই ব্যাপারে? ঈশাও কি জানে? ঈশা আমাকে কেন কিছু বললো না? তুই অসুস্থ ছিলি তাই, আর আন্টি এখন তোকে এসব জানাতে বারণ করেছিলেন।